একটি শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকে সামনে রেখে সেই আন্দোলনটাকে হাইজ্যাক করে বিভিন্ন রকম পলিটিক্যাল উদ্দেশ্যকে সম্পূর্ণ করবার জন্য দিল্লি এবং সেটা ভারতের রাজধানী অবশ্যই সেটাকে অরাজকতায় ভরিয়ে দেওয়া, বিপুল পরিমাণে ভাঙচুর এবং সব থেকে বড় জিনিস যেটা যে সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করা এবং সেটার পরবর্তীতে যে সমস্ত ধরপাকড়, লাঠিচার্জ এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে দেশব্যাপী বিতর্ক, সেই বিতর্কে জল ঢেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বলা ভালো তার শিক্ষামন্ত্রী, তার ক্যাবিনেটের ধর্মেন্দ্র প্রধান, তিনি পদত্যাগ করলেন। সোনাম ওয়াংচু অনশন ত্যাগ করলেন এবং আবেদন জানালেন যে শান্তিপূর্ণ, সেটা তিনি আজকেও বলেছেন, গতকালকেও বলেছেন, আবার হসপিটাল থেকে রিলিজ হওয়ার পরেও, এবং হসপিটালে যখন তিনি অনশন ভঙ্গ করছিলেন তখনও সেই কথা বলেছেন, যেটা আমরা মানুষের ভাষায় আপনাদের সামনে তুলে ধরেছি একাধিকবার, যে তিনি বারবার বলেছিলেন শান্তিপূর্ণ যারা অবস্থানকারী তাদের ওপর থেকে যেন কোনো রকম এফআইআর না করা হয়, থাকা এফআইআর গুলোকে তুলে নেওয়া হয়। এর পরবর্তীতেও সেই সিজেপি, তাদের যে সমস্ত নেতা নেত্রী এই সমস্তরা রয়েছেন, তারা তাদের দাবিতে অনড় থাকেন এবং স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজির সাথে তাদের বৈঠক হয়। সেই বৈঠকের যে তিনটি দাবি ছিল তার মধ্যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সেটি হয়ে যায় এবং এফআইআর গুলিকে তুলে নেওয়ার কথা ঘোষণা করে দেশের সরকার এবং তার সাথে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত শক্ত একটি বিল, যে বিলটা গতকালকে পেশ হয়েছিল, আজকে ফোটাফুটিতে গেল, সেই বিল প্রধানমন্ত্রী ঘোষণাই করে দিয়েছিলেন মধ্যরাত্রিরে লাইভে এসে। এখন এরপরে এই আন্দোলনটাতে আর কিছু পড়েছিল না, নিট কোশ্চেন পেপার লিক নিয়ে যে আন্দোলনটা, আর কিছু পড়েছিল না। যেটা ছিল পরবর্তীকালে যে বিহারে যে সমস্ত অরাজক পরিস্থিতিগুলো আমরা দেখলাম, সেগুলো অন্যান্য রাজ্যে কুচখাচ যে অশান্তি পাকানোর চেষ্টাগুলো হলো সেগুলোও দেখলাম। গতকালকের এপিসোডে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে এই আন্দোলনটারই কোনো প্রয়োজন ছিল না, শুধুমাত্র একটা প্রশ্ন যে পুরো পরীক্ষা ব্যবস্থার যে সিস্টেমটা সেটার শুদ্ধিকরণ হোক। তাহলে তারপর এই যে এফআইআর তুলে নেওয়া, এই এফআইআর তুলে নেওয়া নিয়েও চরম বিতর্ক সৃষ্টি হলো রাজনৈতিক মহলে তো বটেও, সামাজিক ক্ষেত্রে এবং দেশব্যাপী বিভিন্ন বিশেষজ্ঞ মহলে। সেই এফআইআর থাকবে কি থাকবে না, তুলে নেওয়া হবে কি হবে না, সেই নিয়ে আজকে সুপ্রিম কোর্ট তাদের নিজস্ব অবস্থান জানিয়ে দিল, যাতে করে একটি সঠিক দিশা পেল এই পুরোপুরি যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল তার আগামী তদন্ত বা পরিণতিটা কি হবে সেই প্রশ্নে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। সুপ্রিম কোর্টে মামলাটি ছিল। সুপ্রিম কোর্ট এর আগেও কিন্তু অসন্তোষ প্রকাশ করেছিল যে এই ধরনের যে অ্যাজিটেশন যা চলছে, দীর্ঘদিন যাবৎ দিল্লির বিভিন্ন রকমের মেট্রো স্টেশনগুলো বন্ধ হয়ে রয়েছে এবং সেই আন্দোলনের রেশ ধীরে ধীরে সারা দেশব্যাপী কিন্তু অরাজকতা রূপে ছড়িয়ে পড়তে পারে এবং পড়ছিলও। তাই সেটারই কিন্তু একটা অংশ আমরা দেখতে পেয়েছিলাম এই আমাদের রাজ্যে, এই শিয়ালদা থেকে ধর্মতলা ব্যাপী বিভিন্ন যে সমস্ত অরাজক পরিস্থিতি সৃষ্টি হলো, সাংবাদিকদের ওপরে নির্লজ্জ আক্রমণ হলো, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আঘাতপ্রাপ্ত হলো, আর তার মধ্যে থেকে সেই দিল্লিতে, সে বিহারে, সে পশ্চিমবঙ্গে সমস্ত জায়গা থেকে এই যে চিত্রটা উঠে আসছিল মানুষের কাছে, সেটা হচ্ছে এটা কোনো ছাত্র আন্দোলনের রূপ হতে পারে না। কারণ এর মধ্যে থেকে যারা যারা গ্রেপ্তার হলো, যে সমস্ত ক্লিপিং, ভিডিও ক্লিপিং, যে সমস্ত সিসিটিভি ফুটেজ, এই সমস্তগুলো মানুষের সামনে সোশ্যাল মিডিয়াতে উঠে আসতে লাগলো, তাতে করে যাদের যাদের কীর্তিকলাপগুলো দেখা গেল, পাথর ছোঁড়া, পুলিশকে ধরে পেটানো, র্যাবকে ঘিরে ফেলে পেটানো, সাংবাদিককে পেটানো, সাংবাদিককে হেনস্থা করা, সাংবাদিককে কুরুচিকর অঙ্গভঙ্গি করা এবং আন্দোলনের জায়গাতে বিভিন্ন রকমের কি বলবো, গানের সঙ্গে সঙ্গে তালে তালে নাচ,
পরবর্তীকালে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার জন্যে একটি বিলাসবহুল হোটেলে তার পার্টি, বিপুল পরিমাণে খাদ্য সামগ্রীর সরবরাহ, বিদেশ শোনাও গেল, যেটা সূত্র মারফত না, বিভিন্ন জায়গাতে সেগুলো ওপেন হলো সোশ্যাল মিডিয়াতে, যে বিদেশ থেকে ফান্ডিং এসে তাদেরকে খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এর সঙ্গে যোগ হলো যেটা দলে দলে বাসে করে করে কখনো আপ, কখনো অখিলেশ যাদবের দল, কখনো সেটা খালিস্তানপন্থীদের শোট হাতে নেমে পড়া। এটা কি কোনো ছাত্র আন্দোলন বলা যেত? এরা কি ছাত্র? এই প্রশ্নটা ছিল। তাহলে এফআইআর যদি টোটালটাই উঠে যেত, তাহলে তো এদের সবার ওপর থেকেই উঠে যেত। কাজেই সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত স্বাগত, যে আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাবে জানিয়ে দিল যে না, এফআইআর তোলা এভাবে যাবে না, এফআইআর গুলো এভাবে ওঠানো যাবে না। তার আগে অনেক কিছু ভাবনা চিন্তার আছে, কিন্তু তার সাথে সুপ্রিম কোর্ট বেশ কয়েকটা অংশ যোগ করলেন। সেটা কি? মহামান্য উচ্চ আদালত, সর্বোচ্চ আদালত, তিনি এর মধ্যে বেশ কয়েকটা পয়েন্ট উল্লেখ করলেন, যেগুলো যে 18 বছরের বয়সের কম যারা, আন্ডার এজ যারা, তাদেরকে আগে রিলিজ করা হোক। আর এই রিলিজের যে প্রক্রিয়া, তার মধ্যেও আর একটা শর্ত থাকলো, যে পাস্ট কোন রকম ভায়োলেন্স বা এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটির রেকর্ড যাদের থাকবে না, তাদেরকে এইভাবে রিলিজটা করা হোক এবং তাদেরকে মুক্তি দেওয়া হোক। এর পরবর্তীতে কি? তথ্য প্রমাণ সংরক্ষণ করতে হবে। সে পুলিশ হোক, র্যাব হোক, কোন পুলিশের সিকিউরিটি অফিসার হোক, উচ্চপদস্থ কর্তা হোক, যারা যারা সেখানে ছিলেন তাদের যে বডি ক্যাম আছে তার রেকর্ড সংরক্ষণ করতে হবে। যেখানে যেখানে এই ধরনের অরাজক পরিস্থিতি হয়েছে সেখানকার সিসিটিভি ফুটেজগুলোকে সংরক্ষণ করতে হবে। পুরোপুরি ভাবে সুপ্রিম কোর্ট মনিটর যে তদন্ত কমিটি হবে, সেই তদন্ত কমিটি এবার তদন্ত করে দেখবে যে কোন কোনগুলো এফআইআর যোগ্য, কার কার ক্ষেত্রে আর কার কার ক্ষেত্রে নয়। এর সঙ্গেও আরো কয়েকটা অংশ আছে। এবার তো শুরু হবে তদন্ত। এই তদন্তে কোথায় লাঠিচার্জ কে করেছে বিনা প্ররোচনায়, কি আবার যদি সেই লাঠিচার্জের সম্পর্কে যে সমস্ত কথাবার্তাগুলো উঠে আসছে সেটা কতটা সত্য। কেউ কেউ দুষ্টু লোকেরা নাকি বলছে যে বাস টাস কেউ ভাঙে টাঙে নি, ছাত্র আন্দোলন শান্তিপূর্ণভাবে যন্তর মন্তরে হচ্ছিল, সেটা কতটা সত্য। যদিও এটা সুপ্রিম কোর্ট বলছে না, এটা সংবাদ মাধ্যমের মানুষজন বলছে, সাধারণ মানুষজন বলছে। কিন্তু সুপ্রিম কোর্ট এটা বলছে যে এই গোটাটাই আগে তদন্তযোগ্য, এই এফআইআর এইভাবে তোলা যাবে না। তাহলে এরপরে আর একটা অংশ তো পড়ে থাকে, এই তথ্য প্রমাণ সংগ্রহ হবে, তথ্য প্রমাণ সংরক্ষিত হবে। আজ এই যে ধরপাকড়গুলো হয়ে আছে, তাদের পাস ক্রিমিনাল রেকর্ড যদি থেকে থাকে তারা ছাড় পাবে না। তারা প্রকৃতই ছাত্র কজন, কারা কারা নিট পরীক্ষা দিয়েছিল এবং সেই নিট পরীক্ষার বিষয়ে ক্ষোভ জানানোর জন্য সেখানে আন্দোলনে এসেছিল, এগুলো আশা করি তদন্তের আওতায় আসবে। কাজেই যে উল্লাস ছাত্রদের না, এই আন্দোলনের সঙ্গে আরো আরো যারা জড়িত তারা ভেবেছিলেন, সেই উল্লাস প্রকাশ করেছিলেন যে এই এফআইআর গুলো উঠে গেল, কি মজা কি মজা। সেই মজা আজকে আর মজা থাকলো না, এবার সেই মজাটাই হয়ে গেল এবার জমবে মজাতে। এখন এবার জমবে মজা কারা মনে করতে পারে? দুষ্টু লোকেরা। এবার জমবে মজা তারা মনে করতে পারে যারা অরাজকতা পছন্দ করে না। এবার জমবে মজা তারা মনে করতে পারে যে যারা এটাকে বলে যে এইটার পিছনে ছিল টুকরে টুকরে গ্যাংয়ের সমস্ত রকম কার্যকলাপ। এবং ভুলে গেলে চলবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, ভুলে গেলে চলবে না রাহুল গান্ধীর নাম, অখিলেশ যাদবের নাম, কেজরিওয়ালের নাম, তেজস্বী যাদবের নাম, উদ্ধব ঠাকরের নাম, এগুলো একটাও তো ভুলে গেলে চলবে না। এবং তার সাথে বাম,
তাদেরটাও ভুলে গেলে চলবে না। তার কারণ এরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে যে ধরনের অরাজকতা 15 বছর ধরে চলেছে, এই অখিলেশ যাদব, তেজস্বী যাদব, উদ্ধব ঠাকরে, রাহুল গান্ধী, এনারা তো এই 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 জিনিসটারই সমর্থক ছিলেন। এনারা তো জোট। আর বাম এখানে যতই কুস্তি চলুক, দিল্লিতে তো তারাই দোস্তি। এ তো চিরকালের নিয়ম। বামেরা চিরকালই কেন্দ্রে একরকম, এখানে একরকম। প্রধান শত্রুটা কে সেটা তারা বুঝতে পারেন না। আর সেই বুঝতে পারেন না বলেই একবার ওখানে বন্ধু, এখানে শত্রু, এরকম করে ওরা দিগ্ভ্রান্ত হয়ে থাকে। সবথেকে বড় জায়গাটা যেটা, যে দেশ বিরোধী শক্তির প্রত্যক্ষ মদত সেখানে ছিল কি না, এবার তো তদন্তে উঠে আসবে। এবার তো আর সেই এফআইআর গুলো উঠলো না। এবং এখানকার আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমি গতকালকের এপিসোডেই বলেছিলাম, শুভেন্দু মডেলটাই হচ্ছে সেরা মডেল। সারা দেশের কাছে সেটা উদাহরণ স্বরূপ এবং অনুকরণীয় হতে চলেছে। আজকে সুপ্রিম কোর্টের এই দৃষ্টিভঙ্গি বা মানে যে পদক্ষেপগুলো আমার বলা বা আমাদের এই মানুষের ভাষার থেকে বলা, সেই কথাটার ওপর যেন একটা পরোক্ষে শিলমোহর দিয়ে দিল। কারণ শুভেন্দু অধিকারী কিন্তু এই ধরপাকড়গুলো করে, চিহ্নিত করে, ক্যামেরার মাধ্যমে চিহ্নিত করে, তাদের অ্যারেস্ট করে ঘটনার পুনর্নির্মাণ করিয়ে দেখিয়ে দিলেন যে এরা ছাত্র ছিল না। কাজেই এবার এদের দেশ বিরোধী কাজের জন্য যে যে শাস্তি পাওয়ার কথা সেগুলোই তারা পাবেন, সেগুলোই তারা বিচারের মাধ্যমে পাবেন। শুধু দর্শক মন্ডলী, এই এপিসোডগুলো আপনাদের ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন। সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না, নোটিফিকেশন অন রাখুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আর আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতরম। নমস্কার।